2, 1, go. Hello, three, two, one. Good evening, Pashkors. Welcome to our channel. This is our very first podcast. আমি ব্রাজিলিয়ান পাশকর মাদ্রিদিস্তা আর আমার সাথে আছে আমার ফ্রেন্ড ফ্রেঞ্চ পাশকর মাদ্রিদিস্তা। আমরা আজকে হচ্ছে রিয়াল মাদ্রিদের কারেন্ট সিচুয়েশন এবং ম্যান সিটি ম্যাচ নিয়ে কথা বলবো। সো লেটস স্টার্ট। হ্যালো ফ্রেঞ্চ মাদ্রিদিস্তা, আমার কথা কি শুনতে পাচ্ছিস? হ্যাঁ, শুনতে পারছি। তুই কেমন আছিস? এই তো ভালো। তো আজকে রিয়াল মাদ্রিদ ম্যাচের আগে এই রিয়াল মাদ্রিদ টিমের সম্পূর্ণ সিজনের ওভারঅল পারফরমেন্স এবং কিভাবে এত একটা ভালো স্টার্ট থেকে এই রকম একটা বাজে অবস্থায় আসলো সেটা নিয়ে তোর কি মতামত? শুরুতে হচ্ছে গিয়ে আমি বলতে চাই, রিয়াল মাদ্রিদ যখন হচ্ছে গিয়ে সিজনটা শুরু করে আমাদের নতুন ম্যানেজার শাবি আলোনসোর সাথে, শাবি আলোনসোকে আনার মূল কারণ হচ্ছে গিয়ে মূলত রিয়াল মাদ্রিদকে একটা নতুন আইডেন্টিটি দেওয়া। কারণ রিয়াল মাদ্রিদ গত 10-15 বছরে যেই ইমপ্রেসিভ সাকসেসটা ছিল সেটা আসলে বলা যায় যে পুরোপুরি দুজন ম্যানেজারের কারণেই। দুজন ম্যানেজারই আসলে রিয়াল মাদ্রিদের খুবই কাছের এবং খুবই পছন্দের দুজন ম্যানেজার ছিল। এবং আমরা যারা মাদ্রিদিস্তা আমাদের কাছেও আসলে খুবই পছন্দের দুজন মানুষ ছিল। বাট ইটস টাইম যে আমাদের আসলে একটা নতুন হচ্ছে গিয়ে নতুন স্টাইলের নতুন আইডেন্টিটি রিয়াল মাদ্রিদের দরকার। সো আসলে ওই জন্যই আসলে রিয়াল মাদ্রিদ হচ্ছে গিয়ে একজন মডার্ন ধরনার ম্যানেজার চেয়েছিল এই নতুন টিমটার জন্য, এন্ড সেজন্য আসলে সাবি আলোনসোকে আনা। এন্ড যদিও সিজনটা আসলে খুবই প্রমিসিং ভাবে স্টার্ট হয়েছে, ক্লাব ফুটবলেও আসলে আমরা সাবি আলোনসো থেকে ঠিক যে জিনিসগুলো এক্সপেক্ট করছি সেই জিনিসগুলোই দেখছি, আনলেস ওই পিএসজির ম্যাচটা বাদ দিলে সেখানে আসলে ইন্ডিভিজুয়াল এররও ছিল। এন্ড আসলে হচ্ছে গিয়ে আমরা এজ এ টিম হিসাবে যে কতটুকু ল্যাকিংস আছে আমাদের ইউরোপের অন্য বড় টিমগুলো থেকে সেটা আসলে খুবই বাজেভাবে ফুটে উঠছে। বাট দেন এগেন যখন নতুন সিজন শুরু হয়, প্রথম 14টা ম্যাচের মধ্যে 13টা উইন, ডিফেন্সিভলি খুবই সলিড স্ট্রাকচার, খুবই ভালো প্রেসিং ছিল, লাইন আপ ছিল ডিফারেন্ট প্রত্যেকটা ম্যাচের জন্য, আমরা খুবই হেভি রোটেশন দেখতেছিলাম। ইয়ং স্টারদেরকে ইউজ করার যেই টেন্ডেন্সিটা ছিল আমাদের কোচের শুরু থেকেই, সেই জিনিসটা মোটামুটি আমরা একটা ধারণা পাইছি। বাট যখনই আসলে এল ক্লাসিকো ম্যাচটা হয়, যে ম্যাচটা বাই দ্য ওয়ে খুবই ব্রিলিয়েন্ট রিয়াল মাদ্রিদ পারফরমেন্স ছিল, বাট ম্যাচের 70 মিনিটে যখন আসলে ভিনিসিয়াস জুনিয়রকে আমাদের ম্যানেজার সাফ করায়, তারপর থেকে লাইক এভরিথিং চেঞ্জড। তারপর থেকে আসলে রিয়াল মাদ্রিদের পারফরমেন্স ড্রপ করা শুরু করে। আমরা আসলে ঠিক মানে খুবই মুখস্থ কিছু সাবস্টিটিউশন দেখছি। ভিনিসিয়াস জুনিয়র বাজে ফর্ম থাকার পরেও হচ্ছে গিয়ে ওকে সাবস্টিটিউট না করা, গনজালো গার্সিয়াকে ইউজ না করা, সেন্টারে মিডলে বক্সে স্ট্রাইকার না থাকা, বা রড্রিগোকে যেখানে শুরু থেকে হচ্ছে গিয়ে লেফট উইং এ ভিনিসিয়াস জুনিয়রের সাবস্টিটিউট হিসাবে স্টার্ট করানো হয়েছে, তারপর তাকে হচ্ছে আবার 60 মিনিটের পর থেকে সেই মুখস্থ রাইট উইং এ খেলানো। মানে এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি হয়েছে। এন্ড আসলে আর্দাগুলার জুড বেলিংহাম কোনোভাবে হচ্ছে কাজ করতেছে না, সেই জিনিসটাও আসলে কন্টিনিউয়াসলি সাবি আলোনসো মুখস্থ 11 হচ্ছে গিয়ে প্রতি ম্যাচে শুরু করিয়েছেন, যে জিনিসগুলো আসলে আলটিমেটলি রিয়াল মাদ্রিদের এই ডাউনফলের কারণ আমার কাছে মনে হয়। মানে গত 7টা ম্যাচের মধ্যে জাস্ট মানে 2টা উইন, যেখানে আসলে অলিম্পিয়াকোসের সাথে ম্যাচটাকে আমি ওইভাবে আসলে উইন হিসেবে কাউন্ট করতে চাই না, কারণ ওই ম্যাচটাতে আসলে উই অলসো হোয়াট হ্যাপেন্ড, তাই না? সো ইয়া, হুম। আমরা রিয়াল মাদ্রিদ খুবই বাজে একটা সিচুয়েশনে আছে। এন্ড মানে সাবি আলোনসো যে কোনো সময় স্যাক হইতে পারে এরকম একটা সিচুয়েশনে। সো ইয়া, দিস ইজ হোয়াট দ্য কারেন্ট সিচুয়েশন ইজ। হুম। গত সিজনের মানে ঠিক একই সময় যখন অ্যানসেলত্তি এই সময়টাতে ছিল আর এই সিজনের ঠিক মানে যেটুকু সময় পার হয়েছে এর মাঝখানে কি মনে হয় কার কার আন্ডারে পারফরমেন্স সবচেয়ে বেশি হতাশাজনক? আমার তো মনে হয় সাবির আন্ডারে বেশি হতাশাজনক, মানে যেহেতু অনেকগুলা নতুন সাইনিং আসছে এই কারণেই। আম প্রথম 14-15 ম্যাচ যদি তুই দেখিস, এটা আসলে রিয়াল মাদ্রিদ, শুধুমাত্র রিয়াল মাদ্রিদের মডার্ন গত 10-25 বছরের না, এটা রিয়াল মাদ্রিদ হিস্ট্রির সবচেয়ে ভালো স্টার্ট গুলোর একটা কোন সিজনের শুরুতে। মানে 14টা ম্যাচের মধ্যে 13টা উইন, তারপর হচ্ছে গিয়ে মানে যেটা আমি শুরুতে বললাম খুবই ডিফেন্সিভ ভালো স্ট্রাকচার, হচ্ছে গিয়ে রোটেশন থেকে শুরু করে খুবই প্রমিসিং স্টার্ট ছিল। আম, কিছু ইনজুরিও ছিল, তারপরও আসলে খুব ভালো স্টার্ট ছিল, যেটা আসলে মানে আমাদেরকে এজ এ ফ্যানদেরকে অনেক বেশি এক্সপেকটেশন ছিল আমাদের টিমটাকে নিয়ে। বাট এগেইন আমার কাছে পার্সোনালি মনে হয় যে গত সিজনের স্টার্টটা যখন কিলিয়ান এমবাপ্পে একটা মানে উইনিং টিমের মধ্যে হচ্ছে গিয়ে যোগ হয়েছিল, সেই হিসাবে আমার কাছে মনে হয় যে অ্যানচেলোটি টিমের থেকে শাভি আলোনসোর স্টার্টটা আমার কাছে বেশি এক্সাইটিং মনে হয়েছে বেসড অন দ্য রেজাল্ট।
বাট আই থিঙ্ক কার্লো অ্যানচেলটি এই টিমটা পাইলে উইথ অল দিস নিউ সাইনিংস হয়তো আরো ভালো করতে পারতো। হ্যাঁ, এই আর্গুমেন্ট তো অনেকবারই শোনা যায় যে কার্লো অ্যানচেলত্তি এই টিমটা যদি পায় মানে পাইতো তাহলে হচ্ছে আরো ভালো করতে পারতো, কিন্তু এই টিমে তো আসলে ব্যালেন্স নেই। তিনটা লেফট উইঙ্গার আছে, কোনো একটা প্রপার রাইট উইঙ্গার নাই, যেটা ফ্র্যাঙ্কো আছে বলা যায়, বাট সেটা এখনো এক্সপিরিয়েন্স না। আর একটা হোল্ডিং মিডফিল্ডার নাই, বা হচ্ছে যে কিনা টেম্পো কন্ট্রোলার যেটা বলে আর কি। তো তাহলে কার্লো অ্যানচেলত্তিও যদি থাকতো স্কোয়াডে, আদৌ কি একই রেজাল্ট আসতো? কার্লো অ্যানচেলোটি থাকলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে উনি এই স্কোয়াডটা নিয়ে আহ, কারণ নতুন তো আসলে 4 জন ফুটবলার হচ্ছে জয়েন করছে, বাট আগের সবার সাথে আসলে কার্লো অ্যানচেলোটির রিলেশন খুব ভালো ছিল। উনি আসলে এই ফুটবলারদের থেকে কিভাবে আসলে বেস্ট আউটকামটা বের করে নিয়ে আসতে পারেন এই জিনিসটা উনি খুব ভালো করে জানতো, স্পেশালি ভিনিসিয়াস জুনিয়র বা রড্রিগোর থেকে। সো আমার কাছে মনে হয় উনি হয়তো আরো ভালো করতে পারতো, কারণ গত সিজনে আসলে কার্লো অ্যানচেলোটির আন্ডারে যে রিয়াল মাদ্রিদটা আমরা দেখছি সেখানে ইনজুরি অনেক বড় একটা সমস্যা ছিল, কারণ এটার বিনিতাকে আমরা পুরো সিজন পাইনি। টিমে হচ্ছে গিয়ে কোনো প্রপার ফুল ব্যাক ছিল না বলতে গেলে, মেন্ডি সবসময় ইনজুর থাকতো, ফ্রেন গার্সিয়া উই অল নো ফ্রেন গার্সিয়া আসলে কেমন ফুটবলার, বা ওইখানে আসলে কারবাহাল ইনজুর ছিল। মেকশিফট রাইট ব্যাক খেলিয়েছি আমরা হচ্ছে গিয়ে তোর ইয়েকে ফেডে ভালভার্দেকে থেকে। তো সেই হিসাবে চিন্তা করলে যে নতুন যে ফুটবলার গুলো রিয়াল মাদ্রিদ এই সিজনে সাইন করেছে ডিফেন্সের হচ্ছে গিয়ে খেলোয়াড়দেরকে, তো সেই হিসেবে আমার কাছে মনে হয় যে কার্লো আনচেলটি টিমটা নিয়ে আরো ভালো পারফর্ম করতে পারতো। বাট এগেইন কার্লো আনচেলটি এখন আমাদের ম্যানেজার না, আমাদের ম্যানেজার সাবি আলোনজো। সাবি আলোনজোর সাথে আসলে সাবি আলোনজো যে ধরনের ফুটবল লেভারকুজেনে খেলিয়েছেন বা ওনারা যে ধরনের উনি যে প্রমিসিং স্টার্ট করেছেন, মানে আমাদের আসলে পাস নিয়ে একবারও মনে হয়নি যে আসলে মানে কার্লো আনচেলটি থাকলেই ভালো হতো। বাট এগেইন এখন আসলে একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে আছে রিয়াল মাদ্রিদ। সো আসলে আমার কাছে মনে হয় যে মানে নতুন ম্যানেজার আসলে ভালো কিছু হবে বা আগের ম্যানেজার থাকলে ভালো হইতো, এগুলো জাস্ট এখন স্পেকুলেশনস। আচ্ছা, আরেকটা জিনিস, ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রথম কয়েকটা ম্যাচে যে সাবি বলটা কিরকম হবে ওইটা তো একটা ধারণা তো দেখা গিয়েছিল। যদিও পিএসজির ম্যাচটা এটা আসলে কিছু করার ছিল না, নতুন কোচ, এবং মানে কেউ আশাও করে না যে পিএসজির সাথে জিতবে। কিন্তু মানে সিজন স্টার্ট হওয়ার পর থেকে ওই একই সাবি বল তো আর দেখতে পাওয়া যাচ্ছে না। ঘুরে ফিরে কার্লো টাইপেরই একটা মানে ফুটবল দেখা যাচ্ছে, যে এরা কোনো লো ব্লক ভাঙতে পারতেছে না, হয়তো দেখা যাচ্ছে কোনো কোনো ম্যাচে ক্রিয়েটিভিটির কিছুই নাই। তো মানে সাবি বলটা আসলে যদি মাদ্রিদে ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে কি কি চেঞ্জ আনা দরকার? ক্লাব ওয়ার্ল্ড কাপের শুরুতে আসলে আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে গিয়ে আম, রিয়াল মাদ্রিদের বক্সে একজন নাম্বার 9 ছিল, গঞ্জালো গার্সিয়া। আমাদের হচ্ছে গিয়ে কাসিয়ারি হচ্ছে গিয়ে একজন গ্রাজুয়েট, এন্ড গঞ্জালো গার্সিয়াকে আসলে খুবই ভালোভাবে হচ্ছে গিয়ে আমাদের ম্যানেজার ব্যবহার করেছেন, যেটা আমি বলতে চাই। মানে আম, কারণ ভিনিসিয়াস জুনিয়রের সাথে অবশ্যই একজন স্ট্রাইকার দরকার বক্সে, কারণ ভিনিসিয়াস জুনিয়র যখন থেকে আসলে লাইক এখন যে ভিনিসিয়াস জুনিয়রকে আমরা চিনি, এই ভিনিসিয়াস জুনিয়র যখন আসলে 2021-22 প্রথম স্টেজে আসে পারফর্ম করা শুরু করে, মানে আমরা ভিনিসিয়াস জুনিয়রকে হচ্ছে গিয়ে এখনকার ভিনিসিয়াস জুনিয়র হিসেবে চেনা শুরু করছি। ওই সাকসেসটার পেছনে আসলে শুধুমাত্র নট জাস্ট ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্স, এখানে করিম বেনজেমা ছিল প্রথম সিজনে, প্রথম দুটি সিজন করিম বেনজেমা ছিল, অনেক বেশি হেল্প করেছে ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্সকে আরো বেশি এনহ্যান্স করার জন্য, অনেক অ্যাসিস্ট পেয়েছে। তারপর আসলে হোসেলে ছিল, হোসেলের সাথে ভিনিসিয়াস জুনিয়রের কম্বিনেশন কেমন ছিল সেটা আমরা পুরো সিজন জুড়ে দেখেছি 2023-24-এ। বাট এগেন যখন হচ্ছে কিলিয়ান এমবাপ্পে আসে, কিলিয়ান এমবাপ্পে একজন উইঙ্গার, কিলিয়ান এমবাপ্পে বক্স ক্র্যাশ ওইভাবে করে না, কিলিয়ান এমবাপ্পে রান মেক করে না, কিলিয়ান এমবাপ্পে হচ্ছে গিয়ে প্রেস করেনি কার্লো আনচেলটির প্রথম সিজনে। সো ওইভাবে আসলে ভিনিসিয়াস জুনিয়র বা কিলিয়ান এমবাপ্পের মধ্যে আসলে যে কম্বিনেশনটা আমরা চিন্তা করছি, লাইক ওই যে কিলিয়ান এমবাপ্পে এন্ড ভিনিসিয়াস জুনিয়র একসাথে যখন মাটিতে ল্যান্ড করবে, উই অল নো হোয়াটস গোনা হ্যাপেন, ওরকম কোনো কিছুই হয় না আসলে, টু বি অনেস্ট। এই সিজন আসলে ওইভাবে ভিনিসিয়াস জুনিয়র আর কিলিয়ান এমবাপ্পের মধ্যে আমি কোনো ধরনের কেমিস্ট্রি দেখতেছি না। সো অফকোর্স আমার কাছে মনে হয় যে গঞ্জালো গার্সিয়াকে ব্যবহার করা উচিত, কারণ গঞ্জালো গার্সিয়া ছাড়া আমার কাছে মনে হয় না পার্সোনালি ভিনিসিয়াস জুনিয়রের থেকে আমরা ওভারঅল একটা ভালো পারফরমেন্স বের করে আনতে পারবো না রেগুলার বেসিস। কারণ কিলিয়ান এমবাপ্পে থেকে এখনো আসলে ওই লেফট উইং পজিশন থেকেই সবচেয়ে ভালো আউটপুট পাওয়া যাবে বলে আমার মনে হয়। হ্যাঁ, সেন্ট্রালে কিলিয়ান এমবাপ্পে খেলতে পারে, বাট সেন্ট্রালে খেলার জন্য আসলে যেসব ইনস্টিংক্ট গুলো থাকা দরকার অন এ রেগুলার বেসিস, আই স্টিল থিঙ্ক কিলিয়ান এমবাপ্পে ওইগুলো নেই। বাট এগেইন আমাদের আসলে রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবে হচ্ছে গিয়ে বিগ স্টারদেরকে হচ্ছে একসাথে মাঠে স্টার্ট করাইতে হবে, এটা আসলে শুধুমাত্র আমাদের ফ্যানদের ডিমান্ড না, এটা ডিরেক্টলি হচ্ছে অথরিটির ডিমান্ড। এই জন্যই আসলে আমরা হচ্ছে গিয়ে
জুড বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়র অ্যান্ড কিলিয়ান এমবাপ্পেকে প্রতি ম্যাচে স্টার্ট করতে দেখি অ্যালংসাইড উইথ আদার ফুটবলার্স। বাট এই সিস্টেমটা এখন পর্যন্ত সাস্টেনেবল না, অ্যান্ড সেই জন্যই হচ্ছে গিয়ে আসলে রিয়াল মাদ্রিদের এই যে বাজে ফর্ম সেটা আসলে চলতেছে, স্পেশালি হচ্ছে গিয়ে যদি আমরা অফেন্সিভ ফুটবলের কথা চিন্তা করি রিয়াল মাদ্রিদের। আচ্ছা, এখানে আমার একটা হট টেক আছে আর কি, যে আমি এখনো মনে করি যে রিয়াল মাদ্রিদের এমবাপ্পেকে ওইভাবে দরকার ছিল না। মানে যখনই এই কথাটা আসতেছে যে Wow. ভিনিসিয়াস জুনিয়র কোন একটা স্ট্রাইকারের সাথে খুবই ভালো খেলে, তো সেই ক্ষেত্রে এমবাপ্পে তো আর সেন্টার ফরওয়ার্ড না, গনজালো গার্সিয়া সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলতে পারে। তো সেক্ষেত্রে মানে যখন এই কথাটা আসতেছে যে গনজালো গার্সিয়াকে সেন্টার ফরওয়ার্ডে খেলানো হবে, তো তখন বেঞ্চ কে হবে, এমবাপ্পে নাকি ভিনিসিয়াস জুনিয়র? আমার কাছে মনে হয় যে যখন তোর টিমে কিলিয়ান এমবাপ্পের মতো একজন ফুটবলার থাকবে, অফকোর্স মানে এনি গিভেন ডে কিলিয়ান এমবাপ্পে ইজ ফার মোর বেটার দেন ভিনিসিয়াস জুনিয়র। এটা আসলে মানে কোনোভাবেই হচ্ছে গিয়ে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নাই এই কথাতে। সো আই থিঙ্ক যদি বেঞ্চড হতে হয় ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পের মধ্যে, সো দ্যাট গনজালো গার্সিয়া ক্যান প্লে অ্যাজ এ নাম্বার 9, তাহলে আমার মনে হয় সেটা অবশ্যই ভিনিসিয়াস জুনিয়র বেঞ্চড হবে। বাট এগেইন যেটা শুরুতে বললাম যে কিলিয়ান এমবাপ্পে ক্যান প্লে অ্যাজ এ নাম্বার 9, বাট সেক্ষেত্রে আসলে কিলিয়ান এমবাপ্পেকে রান মেক করতে হবে, কিলিয়ান এমবাপ্পেকে বক্স ক্র্যাশ করতে হবে, এন্ড আসলে আমরা অলিম্পিয়াকোস ম্যাচে মানে কিলিয়ান এমবাপ্পে ক্যান হেড, এই জিনিসটা আমরা আসলে দেখেছি। সো অফকোর্স যদি আসলে কিলিয়ান এমবাপ্পে এন্ড ভিনিসিয়াস জুনিয়র একসাথে কোএক্সিস্ট করতে হয় একই টিমে, কিলিয়ান এমবাপ্পের থেকে সবচেয়ে বেশি আউটপুট পাওয়া যাবে সেই হিসাবে নাম্বার 9 পজিশনে, এন্ড ভিনিসিয়াস জুনিয়র অফকোর্স উই অল নো ভিনিসিয়াস জুনিয়র আসলে অ্যাজ এ উইঙ্গার খুবই ভালো পারফর্ম করে। সো ভিনিসিয়াস জুনিয়র কথা আসলে ওইভাবে নাম্বার 9 খেলানোর কোনোভাবেই সুযোগ নাই। সো কিলিয়ান এমবাপ্পে ভিনিসিয়াস জুনিয়র যদি একসাথে খেলতে হয় তাহলে ভিনিসিয়াস জুনিয়রকে হচ্ছে গিয়ে নাম্বার ওই উইঙ্গার রোলেই খেলতে হবে, এন্ড অফকোর্স কিলিয়ান এমবাপ্পেকে ওইভাবে রান মেক করতে হবে, প্রেস করতে হবে শুরু থেকে, ইউনো। আর যদি হচ্ছে গিয়ে তুই গনজালো গার্সিয়াকে স্টার্ট করাতে চাস তাহলে সেই ক্ষেত্রে আই থিঙ্ক কেউ যদি বেঞ্চড হইতে হয় দ্যাট উইল বি ভিনিসিয়াস জুনিয়র। বাট এগেইন কিলিয়ান এমবাপ্পে কান্ট ক্রস, মানে অফকোর্স কিলিয়ান এমবাপ্পে ক্যান ক্রস বাট নট লাইক আ উইঙ্গার, কারণ কিলিয়ান এমবাপ্পে চাইবে গোল করার জন্য। কিলিয়ান এমবাপ্পেকে আসলে ওই এক সিজনে 50 গোল করতে হবে এরকম একটা ফুটবলার হিসেবে রিয়াল মাদ্রিদে আনা হয়েছে। সো আই থিঙ্ক যে যদি ভিনিসিয়াস জুনিয়রের থেকে বেস্ট আউটপুট পাইতে হয় তাহলে আসলে ভিনিসিয়াস জুনিয়র আর গনজালো গার্সিয়াকে স্টার্ট করাতে হবে। সেক্ষেত্রে গনজালো গার্সিয়ার হচ্ছে গিয়ে অনেকগুলো বল সার্ভ পাবে বক্সের মধ্যে। সো আই থিঙ্ক হ্যাঁ, এটা আসলে মানে কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কিলিয়ান এমবাপ্পেকে লা লিগার হয়তো ছোট কোনো ম্যাচ, ছোট ছোট ম্যাচগুলোতে যেগুলো আসলে অত বেশি বড় ম্যাচ না, মানে রিয়াল মাদ্রিদের পার্সপেক্টিভ থেকে ওইসব ম্যাচগুলোতে কিলিয়ান এমবাপ্পেকে চাইলে বেঞ্চ করা পসিবল, বাট আই ডোন্ট থিঙ্ক সেটা হবে রিয়াল মাদ্রিদে। এমনি এমবাপ্পের সাথে কোনো স্ট্রাইকারের ওইরকম সিনার্জি কি কখনো দেখা গিয়েছিল এর আগে, যেটা ভিনিসিয়াস আর বেনজেমার ক্ষেত্রে বলা যায়? কিলিয়ান এমবাপ্পে, কারিম বেনজেমা তো আসলে ফ্রেঞ্চ ন্যাশনাল টিমেও খেলেছে, এন্ড দে ওয়ান দ্য ইউএফএ নেশনস লিগ বাই দ্য ওয়ে। আচ্ছা, কিলিয়ান এক্ষেত্রে একটা কথা আছে যে মানে মাদ্রিদের যেসব প্লেয়ার গুলো নিয়ে এখন একটু ঝামেলা হচ্ছে, যেমন ভিনিসিয়াস, তারপর হচ্ছে রদ্রিগো, এরা তো অলরেডি মাদ্রিদের হয়ে স্টাবলিশড, এবং মাদ্রিদের হয়ে এরা দুইটা ইউসিএল জেতার পেছনেও অনেক পিভটাল ছিল। তো যখন এমবাপ্পে আসছে, তো এরা আবার সেকেন্ডারি রোলে যখন চলে গেছে, এদের তো নিশ্চয়ই এটা থেকে একটু খারাপ লাগার কথাই। এন্ড এটা কি মনে হয় না যে ভিনিসিয়াসের ফর্ম ডাউন হওয়ার পিছনে এটা কোন একটা রিজন হতে পারে, যে এখন আর ও মাদ্রিদের মেইন ম্যান না? আমার কাছে পার্সোনালি মনে হয় যে এটা আংশিক সত্য, শুধু জাস্ট এটা না। মানে 2024 সালে যখন ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডিওর র্যাঙ্কিং এ সেকেন্ড হয় তারপর থেকে আসলে মানে উই অল নো হোয়াট হ্যাপেন্ড দেয়ার, বাট ভিনিসিয়াস জুনিয়র আমার কাছে মনে হয় যে উনি প্রেশার নিজের উপরে নিজে নিয়েছেন, মানে নিজে পোস্ট করে বা নিজে হচ্ছে নিজের উপরে প্রচন্ড পরিমাণে হচ্ছে গিয়ে এক্সপেক্ট করে। বাট এটা ইনএভাইটেবল ছিল যখন কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদ টিমে জয়েন করবে তখন আসলে কিলিয়ান এমবাপ্পে এই টিমের মেইন ম্যান হবে। এটা মানে এখন ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের জন্য যা অ্যাচিভ করেছে সেগুলো আসলে দোজ আর ম্যাসিভ থিংস, কারণ ভিনিসিয়াস জুনিয়র আসলে যে জায়গায় ছিল যে জায়গা থেকে এখন আসলে যে পজিশনে আসছে, সো হি ডিজার্ভস দ্য মেইন ম্যান পজিশন। বাট আসলে কিলিয়ান এমবাপ্পের মতো যখন ফুটবলার তোমার টিমে থাকবে অবভিয়াসলি কিলিয়ান এমবাপ্পে টিমের মেইন ম্যান হবে, এন্ড সেটা আসলে ভিনিসিয়াস জুনিয়রকে ভিনিসিয়াস জুনিয়র যত তাড়াতাড়ি মেনে নিবে তত তাদের আমার জন্য ভালো হবে। বাট স্টিল আই ডোন্ট থিঙ্ক ভিনিসিয়াস জুনিয়র এই জিনিসটা মেনে নিতে পারছেন, এন্ড এটাও আসলে ভিনিসিয়াস জুনিয়রের উপরে একটা প্রেশার ফেলছে। উনি আসলে যতবারই বলুক যে মানে কিলিয়ান এমবাপ্পে এন্ড ভিনিসিয়াস জুনিয়র একসাথে ওনারা দুজন খুবই ভালো পারফর্ম করছে, খুবই ভালো সিনার্জিতে আছে, বা স্টিল আমার কাছে মনে হয় যে মিডিয়ার যে ইনফ্লুয়েন্সটা সেটা আসলে ভিনিসিয়াস জুনিয়রের উপর বেশ ভালোভাবে পড়ছে, and উনি আসলে মেন্টালি
আই থিঙ্ক মানে ওই যে মেন পার্সন যেই ইয়াটা আছে ওইটাতে উনি আসলে ভুগতেছে আই থিঙ্ক। অ্যান্ড এটা আসলে ওনার জন্য ওনার পারফরমেন্স হচ্ছে গিয়ে ড্রপ করার পেছনে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। বাট অ্যাজ সুন এস হি রিয়ালাইজ যে উনি আসলে এই টিমের মেইন ম্যান হবে না, কিলিয়ান এমবাপ্পে ইজ দ্যাট মেইন ম্যান, অ্যান্ড ওনাকে আসলে ওই সেকেন্ডারি রোলটাই হচ্ছে গিয়ে নিতে হবে জাস্ট লাইক কারিম বেনজেমা। তাহলে টিমের জন্য সেটা আসলে ভালো। আচ্ছা, আর মাদ্রিদের বর্তমান সিচুয়েশনের জন্য আসলে মানে কারা কারা দায়ী? এটা কি মানে প্লেয়ার্সদেরই দোষ, নাকি ম্যানেজারের দোষ, নাকি হচ্ছে মানে প্লেয়ার্স, ম্যানেজার, অথরিটি সবারই এখানে কোনো না কোনো একটা দোষের বোঝা বইতে হবে? আমার কাছে পার্সোনালি মনে হয় যে রিয়াল মাদ্রিদ কোচ, রিয়াল মাদ্রিদ ফুটবলার্স এন্ড রিয়াল মাদ্রিদ ম্যানেজার সবাই আসলে দায়ী। বাট 25টা ফুটবলারকে স্যাক করা থেকে একটা ম্যানেজারকে স্যাক করা ইটস ইজি। সো আই থিঙ্ক ওই কারণে আসলে মানে যখনই রিয়াল মাদ্রিদের, বা এটা শুধু রিয়াল মাদ্রিদ না, কোন একটা ক্লাবে যখন কোন একটা টিম ধারাবাহিকভাবে বাজে পারফর্ম করা শুরু করে সবার আগে আঙ্গুলটা ম্যানেজারের দিকে যায়। বাট যেটা সত্যি কথা, যেটুকু নিউজ হচ্ছে গিয়ে আমরা পাই রিলায়েবল সোর্স থেকে অফকোর্স, রিয়াল মাদ্রিদের হচ্ছে গিয়ে ফুটবলারদের অ্যাটিটিউড রিলেটেড, ইগো রিলেটেড বেশি সমস্যা আছে। শাবি আলোনসো আসলে যে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে চায় রিয়াল মাদ্রিদে এসে আম, অনেক ফুটবলারই হচ্ছে গিয়ে এই জিনিসগুলোর সাথে হচ্ছে গিয়ে মানায় নিতে একদমই নারাজ শুরু থেকেই। যেমন আসলে শাবি আলোনসো শুরুতে চেয়েছে ভিডিও অ্যানালাইসিস গুলোকে অনেক বড় করতে, যে জিনিসটা আসলে অনেক ফুটবলারই পছন্দ করেন না। অনেক ফুটবলারই হচ্ছে গিয়ে শাবি আলোনসোর আন্ডারে নতুন যে রোলে খেলতে হবে সেই জিনিসের সাথে নিজেকে কোনোভাবে মানিয়ে নিতে চাচ্ছেন না। মানে এটা খুবই স্বাভাবিক একটা জিনিস, যখন একটা নতুন ম্যানেজার আসবে উনি চাইবে হচ্ছে গিয়ে ওনার ফিলোসফি বা ওনার আইডিওলজিটাকে ওই টিমের মধ্যে ইমপ্লিমেন্ট করতে। অ্যান্ড ওই টিমের মধ্যে যেসব ফুটবলাররা আছে ওদের কাজ হবে ওই আইডিওলজির সাথে, ওই ফিলোসফির সাথে নিজেদেরকে অ্যাডাপ্ট করে নেওয়া। কারণ কার্লো আনচেলত্তির আন্ডারে যেই জিনিসগুলো হচ্ছে গিয়ে আসলে কাজ করছে, দ্যাট ডাজন্ট মিন সেই জিনিসগুলো হচ্ছে গিয়ে শাবি আলোনসোর জন্যই কাজ করবে। তো আমার কাছে মনে হয় পার্সোনালি কিছু কিছু ফুটবলার, আমি নাম মেনশন করতে চাই না, বাট মোটামুটি আমরা যারা রেগুলার বেসিসে ফুটবল ফলো করি, রিয়াল মাদ্রিদকে ফলো করি, আমার কাছে মনে হয় যে ওনারা নামগুলো খুব ভালোভাবে জানি কারা এরা। সো আই থিঙ্ক প্লেয়ার্সদের আসলে এখানে বেশ ভালো হচ্ছে গিয়ে ফল্ট আছে। বাট এগেইন শাবি আলোনসো যদি আমি আমাদের ম্যানেজারের হচ্ছে গিয়ে কিছু আম, ভুল ধরতে চাই এই টিমের জন্য, তাহলে আসলে জিনিসগুলো প্রিটি মাচ অবভিয়াস। যেমন আম, শুরুতে আমরা যেসব রোটেশন গুলো দেখেছি স্কোয়াড রিলেটেড, সাবস্টিটিউশন গুলো দেখেছি, সেগুলো পুরোপুরি হচ্ছে গিয়ে এখন আর নেই বলতে গেলে। ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহামের আসলে ফুল 90 মিনিটই ফুটবল খেলে। আম, যখনই আসলে রিয়াল মাদ্রিদ হচ্ছে গিয়ে পিছিয়ে যায় কোন টিমের এগেইনস্টে, সাথে সাথে রিয়াল মাদ্রিদ মানে শাবি আলোনসো রড্রিগোকে নিয়ে আসে ওই লেফট উইং রাইট উইং পজিশনেই। মানে যেটা আসলে সিজনের শুরুতে উনি প্রেস কনফারেন্সে বারবার বলছে যে উনি রড্রিগো এন্ড ভিনিসিয়াস জুনিয়রের মধ্যে কম্পিটিশন বাড়াতে চান লেফট উইং পজিশনে, এন্ড রড্রিগো আসলে লেফট উইং প্রেফার করে। সেখানে আসলে বারবার রড্রিগোকে রাইট উইং এ আসলে নামানোর কোনো মানেই হয় না। এন্ড সব অন টপ অফ দ্যাট, রড্রিগো এখন আমার মনে হয় রিয়াল মাদ্রিদ ইতিহাসের সবচেয়ে বাজে অ্যাটাকারদের মধ্যে একজন ইন টার্মস অফ কনসিস্টেন্সি। মানে 32টা গেম অ্যাজ রিয়াল মাদ্রিদ ফুটবলার তুমি কোনো গোল করতে পারতেছো না, অ্যাসিস্ট করতে পারছো না, ইটস এ ডিসগ্রেস, ইটস আ ডিসগ্রেস। সো হ্যাঁ, এটা একটা জিনিস। এবং হচ্ছে গিয়ে আম, অবশ্যই যখন ছোট দলগুলো রিয়াল মাদ্রিদের সাথে খেলে তারা জানে রিয়াল মাদ্রিদ ক্যান বি আ ডেডলি টিম যদি তারা হাই লাইন মেনটেন করে খেলে। সো অবশ্যই তারা লো ব্লকে খেলবে, মিড ব্লকে খেলবে, খুবই সলিড ডিফেন্সিভ লাইন মেনটেন করে খেলবে, খুবই স্ট্রাকচার মেনটেন করে খেলবে। সো এসব টিমগুলোকে ব্রেক করার জন্য অবভিয়াসলি বক্সে একটা প্রেজেন্স দরকার, যেটা আসলে রিয়াল মাদ্রিদের নেই। আমার কাছে কিছু কিছু সময় মনে হয়েছে যে কিলিয়ান এমবাপে বা ভিনিসিয়াস জুনিয়রকে যদি বেঞ্চ করে গঞ্জালো গার্সিয়াকে স্টার্ট করানো হতো, রিয়াল মাদ্রিদ যে ম্যাচগুলোতে পয়েন্ট ড্রপ করেছে বা বাজে পারফর্ম করেছে সেগুলোতে আসলে আরো কমফোর্টেবলি হচ্ছে গিয়ে পয়েন্ট বের করে নিয়ে আসতে পারতো, গোল ইজিলি বের করতে আনতে পারতো। সো আসলে শাবি আলোনসোর হচ্ছে গিয়ে ম্যান ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক। উনি অলরেডি এই জিনিসগুলো নিয়ে প্রশ্নবিদ্ধ। অ্যান্ড যখন একটা ম্যানেজার বারবার সেম ভুলগুলো করে তখন আসলে মানে ওনার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন আসে, এটা খুবই স্বাভাবিক। দেন আর একটা বড় জিনিস যেটা আমি মেনশন করতে চাই, আমাদের সিজনের শুরুতে আসলে জুড বেলিংহাম ছিল না, উনি সার্জারি থেকে রিকভার করছিলেন। তখন আসলে আর্দা গুলারই মূলত টিমের মানে কন্ডাক্টর বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ছিলেন। এন্ড ওনার সাথে আসলে কিলিয়ান এমবাপের খুব ভালো রিলেশন ছিল, 5টা কি 6টা অ্যাসিস্ট এখন পর্যন্ত কিলিয়ান এমবাপে করেছেন উনি। বাট যখন জুড বেলিংহাম টিমে এসেছেন,
আর্দা গুলারকে হচ্ছে গিয়ে সেন্টার মিডফিল্ডে হচ্ছে গিয়ে নামানো হয়েছে আর একটু ডিপ রোলে। বাট এটা কনস্ট্যান্টলি আমরা দেখছি যে জুড বেলিংহাম আর আর্দা গুলারের মধ্যে কোনো ধরনের সিনার্জি নেই। মাদ্রিদের মিডফিল্ড কমপ্লিটলি ব্রোকেন। আসলে যখন জুড বেলিংহাম একা খেলেন আর্দা গুলারের সাথে না, মানে চুয়ামিনি বা কামাভিঙ্গার সাথে, সেক্ষেত্রে আসলে জুড বেলিংহাম থেকে আসলে আমরা আরো ভালো আউটপুট পাই, যেটা আসলে আমরা আর্দা গুলার এবং জুড বেলিংহামকে একসাথে খেলিয়ে পাচ্ছি না। সো মানে এটা আসলে বোঝা যায় যে আর্দা গুলার ভিনিসিয়াস আর্দা গুলার জুড বেলিংহাম হচ্ছে গিয়ে ইটস নট ওয়ার্কিং। তো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে সাবি আলোনসোর এজ এ ম্যানেজার হিসাবে পয়েন্ট আউট করা উচিত, এন্ড এই জিনিসগুলোই হচ্ছে গিয়ে চেঞ্জ করা উচিত। এন্ড আরেকটা জিনিস যেটা আসলে খুবই বেশি আম, মানে নোটিসিং, যেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের ইন্টেন্সিটি নিয়ে। রিয়াল মাদ্রিদের গেমে কোনো ইন্টেন্সিটি নাই। যতগুলো ম্যাচ হচ্ছে রিয়াল মাদ্রিদ পয়েন্ট ড্রপ করেছে, প্রত্যেকটা ম্যাচে আইডেন্টিক্যাল একটা জিনিস ছিল, যেটা হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদের ম্যাচের ইন্টেন্সিটি, হুইচ ওয়াজ ল্যাকিং। মানে রিয়াল মাদ্রিদকে এরকম বোরিং ফুটবল মনে হয় না আমি লাস্ট 4-5 বছরে খেলতে দেখছি। সো এটা খুবই হচ্ছে ডিপ্রেসিং টু বি অনেস্ট। সো এই জিনিসগুলো আসলে অ্যাড্রেস করা উচিত, যেগুলো এখন পর্যন্ত আমাদের ম্যানেজার করতে পারেনি। আচ্ছা, আর্দা গুলার আর জুডের একসাথে খেলা নিয়ে আর কি। জুড তো সেন্টার মিড রোডে খেলতে পারে, সো আর্দাকে অ্যাটাকিং মিডে খেলতে দিয়ে জুডকে সেন্টার মিডে পাঠিয়ে দেওয়াটা একটা ভালো সলিউশন হতে পারে না? আই থিঙ্ক ইয়েস, কারণ জুড অনেকে আসলে আম, কারণ জুড বেলিংহাম যখন ডটমুন্ডে খেলতেন, ডটমুন্ডের খেলা বা বুন্দেসলিগার খেলা তো আমরা আসলে ওইভাবে ফলো করি না, এটা সত্যি কথা সেটা। এন্ড আসলে বুন্দেসলিগার নিয়ে নিউজ প্ল্যাটফর্ম গুলো, নিউজ মিডিয়া গুলো ওইভাবে ফলো করে হচ্ছে গিয়ে প্রচারও করে না। সো ওই হিসাবে আসলে জুড বেলিংহাম ডটমুন্ডে কিভাবে খেলেছেন ওইগুলো আসলে খুবই গুটি কয়েক মানুষই জানে, যারা আসলে ফুটবলকে বা জুড বেলিংহামকে ওইভাবে ফলো করেছেন। বাট জুড বেলিংহাম ক্যান প্লে অ্যাজ এ নাম্বার 8, এটা হচ্ছে প্রথম কথা। এখন জুড বেলিংহাম যখন রিয়াল মাদ্রিদে এসেছেন, তখন আসলে ওই সিজনে কারিম বেনজেমা হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদ টিম লিড করেছেন। সো অবশ্যই মানে ওটা মনে হয় রিয়াল মাদ্রিদ ইতিহাসের প্রথম সিজন যেখানে কোনো নাম্বার 9 ছিল না রিয়াল মাদ্রিদে। সো কার্লো অ্যানচেলত্তি আসলে মানে প্রাথমিক সলিউশন হিসেবে জুড বেলিংহামকে সেকেন্ডারি স্ট্রাইকার রোলে খেলানো শুরু করেন, বক্স ক্র্যাশ করবে মিডফিল্ড থেকে। এন্ড ওই সিজনে আসলে জুড বেলিংহাম মানে রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোল স্কোরার ছিল মনে হয়। এন্ড মানে প্রথমে একটা সময় নাম্বারগুলো এত অ্যাস্ট্রোনমিক্যাল ছিল যে মানে উনি ক্রিস্টিয়ানো রোনালদোর নাম্বারগুলোকে টাচ করতেছিল। সো ওই কারণে হচ্ছে গিয়ে যারা জুড বেলিংহামকে তখন থেকে ফলো করা শুরু করছে, শুধুমাত্র রিয়াল মাদ্রিদ ফ্যান না, যারা অন্যরা, যারা অন্য ক্লাবে যারা ফ্যান ফলোয়াররা আছে, তারা ধরা শুরু করছে যে ওকে জুড বেলিংহাম একজন অ্যাটাকিং মিডফিল্ডার, যে আসলে হি ইজ অলসো আ ভেরি গুড গোল স্কোরার অ্যাজ ওয়েল। বাট জুড বেলিংহাম ক্যান প্লে এজ এ নাম্বার 8। বাট এখন যখন আসলে আর্দা গুলার এবং জুড বেলিংহাম একসাথে স্টার্ট করছে, যেই ম্যাচে আসলে জুড বেলিংহাম গোল অ্যাসিস্ট করতে পারে না, সেই ম্যাচে আসলে মানে অনেকেই প্রশ্নবিদ্ধ করে যে মানে জুড বেলিংহাম আসলে টিমে কি করছে। বিকজ ক্রিয়েটিভ দিক থেকে চিন্তা করলেও জুড বেলিংহাম থেকে আমরা ওরকম আউটপুট পাচ্ছি না, বাট ডিফেন্সিভলি জুড বেলিংহাম থেকে আমরা আউটপুট পাই। বাট আই থিঙ্ক এটা আসলে জুড বেলিংহাম কে কিভাবে সাবি আলোনসো ইউজ করতেছে সেটাও একটা ফ্যাক্টর। এট দ্য সেম টাইম জুড বেলিংহামের আসলে একটা টেন্ডেন্সি এখন বেড়ে গেছে যে উনি বক্সের আশেপাশে বেশি খেলতে চান, বেশি রোটেট করতে রোম করতে চান। সো এটা হচ্ছে গিয়ে টিমের স্বার্থে জুড বেলিংহামকে বোঝা উচিত যে উনি যদি আরেকটু ডিপে খেলে টিমে মিডফিল্ডে, তাহলে আসলে ওনার থেকে আমরা আসলে ভালো আউটপুট পাবো, টিমের হচ্ছে কি এফিসিয়েন্সি বাড়বে। এন্ড অ্যাজ ওয়েল এজ আর্দা গুলারের থেকে বেস্ট আউটপুটটা পেতে হলে আর্দা গুলারকে কিলিয়ান এমবাপ্পের যত কাছাকাছি রাখা পসিবল, আই থিঙ্ক তত ভালো আউটপুট পাওয়া যাবে আর্দা গুলার থেকে। সো আই থিঙ্ক আর্দা গুলারকে আসলে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলিয়ে জুড বেলিংহামকে সেন্টার মিডফিল্ডে যদি খেলানো হয়, আই থিঙ্ক আউটপুট আর কি ভালো পাওয়া গেলেও যেতে পারে। বাট এগুলো জাস্ট এক্সপেরিমেন্টাল কথাবার্তা। এট দ্য এন্ড অফ দ্য মাঠে আসলে কি হবে সেটাই দেখতে হবে। বাট অ্যাজ এখন পর্যন্ত যেটা সত্যি সেটা হচ্ছে গিয়ে দিস জুড বেলিংহাম এন্ড আর্দা গুলার ডুও ইজ নট ওয়ার্কিং। আচ্ছা আচ্ছা, আজকের ম্যাচের ভিত্তিতে কি সাবি আলোনসোকে স্যাক করাটা আসলে কোনো একটা লজিক্যাল কিছু হবে? আই থিঙ্ক না, কারণ আসলে আম, আজকের ম্যাচটার কন্টেক্সট যদি আমি বলি, মানে রিয়াল মাদ্রিদ এই সিজনে হচ্ছে গিয়ে 4 জন নতুন ফুটবলার সাইন করিয়েছে, যাদের মধ্যে 3জনই হচ্ছে গিয়ে ডিফেন্সিভ মাইন্ডেড ফুটবলার ছিল, যার মধ্যে হচ্ছে গিয়ে আমরা ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে আজকে পাচ্ছি না। আন্দ্রেয়া কারেরাসকে আমরা হচ্ছে গিয়ে খেলাবো সম্ভবত সেন্টার ব্যাক পজিশনে, যদি ওনার ন্যাচারাল পজিশন হচ্ছে গিয়ে লেফট ব্যাক। এন্ড ডিন হাউজেনও আসলে আজকে ইনজুর্ড। তার উপরে হচ্ছে গিয়ে আমাদের ডিফেন্সের সবচেয়ে ভালো ফুটবলার যিনি, এরা মিলিতাও, মানে খুবই আয়রনিক্যাল যে উনি
ওনাকে আমরা ভালো ফুটবলার বলতেছি, রিয়াল মাদ্রিদের বেস্ট ডিফেন্সিভ ফুটবলার বলতেছি, যিনি আসলে পরপর 2 বছর এসিএল ইনজুরিতে ছিলেন এন্ড তারপর এখন উনি আসলে আবার 4 মাসের জন্য হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বাইরে চলে গিয়েছেন। সো রিয়াল মাদ্রিদ এখন বর্তমানে শুধুমাত্র ফার্স্ট টিম একজন সেন্টার ব্যাক আছে যাকে স্টার্ট করাবে। মিডফিল্ডে কামাভিঙ্গা থাকবে না, চুয়ামেনির সাথে আসলে আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে সেই আর্দা গুলার জুড বেলিংহামকে খেলাতে হবে। অ্যান্ড ফেদে বালভার্দেকে আমরা আজকে সম্ভবত আবার মিডফিল্ডে দেখব, কারণ উনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন অ্যান্ড এটা আসলে মানে হচ্ছে কি অলরেডি নিউজে বারবার এসেছে যে উনি মিডফিল্ডে খেলাটা প্রেফার করে। সো রাউল অ্যাসেন্সিওকে আমরা রাইট ব্যাকে দেখব। সো সেই হিসাবে চিন্তা করলে এন্ড সবচেয়ে বড় কথা, রিয়াল মাদ্রিদের সবচেয়ে ইম্পর্টেন্ট ট্যালিসম্যান কিলিয়ান এমবাপ্পে আজকে থাকবে না। এখন পর্যন্ত উনি হচ্ছে গিয়ে এটাই ডাউট করা হচ্ছে যে উনি ম্যাচে স্টার্ট করবেন না ওনার ইনজুরির কারণে লেফট থাইয়ে। সো এই ম্যাচটার উপর বেস করে, যেখানে আসলে রিয়াল মাদ্রিদের মেইন টিমের 4 থেকে 5 জন ফুটবলার নেই, এই ম্যাচটার উপর বেস করে বা এই ম্যাচের রেজাল্টের উপর ভিত্তি করে যদি শাবি আলোনসোকে স্যাক করা হয়, আই থিংক এটা আসলে ফুলিশ কাইন্ড অফ। এন্ড মানে যখন আসলে একজন ম্যানেজার ওনার হচ্ছে গিয়ে প্রেফারেবল 11 পরপর 2 ম্যাচই হচ্ছে গিয়ে স্টার্ট করাতে পারছেন না, এন্ড সেই জায়গায় হচ্ছে গিয়ে ম্যানেজারকে দোষ দেওয়াটা কতটুকু যৌক্তিক সেটা আসলে আমাদের ভাবা উচিত সবার। দেন এগেইন সাবিলের দোষগুলো তো আমরা হচ্ছে গিয়ে অলরেডি ডিসকাস করেছি, বাট আই থিংক শুধুমাত্র আজকের ম্যান সিটির সাথে ম্যাচটার জন্য না, বা গত 7 ম্যাচে যে রেজাল্ট এটার উপর ভিত্তি করে শাবি আলোনসোকে স্যাক করার কোনো মানে হয় না। কারণ শাবি আলোনসোকে এখন স্যাক করার পরে, লেটস বি অনেস্ট, মার্কেটে আসলে কোনো ভালো ম্যানেজার নেই। এন্ড যখনই আসলে রিয়াল মাদ্রিদের অবস্থা বাজে হয়, আমরা সবাই একটা নাম খুবই ফলাভাবে বলি, জিনেদিন জিদান। জিনেদিন জিদান আসলে আসবে না, এটা মানে ক্লিয়ার কাট কথা। উনি আসলে নেক্সট সামারে হচ্ছে গিয়ে ফ্রান্সের ম্যানেজার হবেন। ইয়র্গেন ক্লপের কথা হচ্ছে গিয়ে বেশ কয়েকবার আসছে, এই নামটা খুবই আনলাইকলি। সো যেটা হচ্ছে গিয়ে আসলে অ্যাভেলেবেল এখন, সেটা হচ্ছে গিয়ে কাস্তিয়ার, যিনি আমাদের এখন ম্যানেজার আছেন, আলভারো আলবেলোয়া। ওনাকে হয়তো ইন্টেরিম ম্যানেজার হিসেবে আনা হতে পারে, বাট আই থিংক এটা আসলে শর্ট টার্ম সলিউশন। এখান থেকে আসলে মাদ্রিদের কোনোভাবে হচ্ছে গিয়ে বেনিফিট হবে না, বরং মাদ্রিদ এই পজিশন থেকে আরো ব্যাকফুটে যাবে। সো আই থিংক আমাদের অ্যাজ এ ফ্যান হিসেবে সকলের, এবং হচ্ছে রিয়াল মাদ্রিদের ম্যানেজমেন্টেরও শাবি আলোনসোর উপর আস্থা রাখা উচিত এখন পর্যন্ত। আই ডোন্ট থিংক রিয়াল মাদ্রিদের অবস্থা এখনো এত খারাপ হয়নি যে শাবি আলোনসোকে এখনো হচ্ছে গিয়ে এখনই স্যাক করে দিতে হবে। এখন আসলে আই ডোন্ট থিংক স্যাক করার মতো সময় এখন এসেছে। আজকের লাইন আপটা কি হতে পারে রিয়াল মাদ্রিদের? যেহেতু এমবাপ্পে না থাকার সম্ভাবনাই বেশি, তাহলে হচ্ছে আজকে কি গঞ্জালো গার্সিয়া স্টার্ট পাবে নাকি এনরিক? এনরিক তো এই সিজনে সম্ভবত একটা মানে ম্যাচও স্টার্ট করে নাই। হ্যাঁ, এটা আসলে খুবই স্যাড। এনরিক হচ্ছে গিয়ে একটা ম্যাচ স্টার্ট করেনি। আই থিংক তুমি বেশি স্যাড হবা, তোমার ব্রাজিলিয়ান ফুটবলার। হ্যাঁ, অবশ্যই। দ্য থিং ইজ, আমরা ফ্যানরা আশা করছি বা আমরা আশা করি যে গঞ্জালো গার্সিয়া স্টার্ট করুক বা এনরিক স্টার্ট করুক, বাট ইন রিয়েলিটি আমার কাছে কেন যেন মনে হচ্ছে আজকেও হচ্ছে গিয়ে স্টার্টিং লাইন আপটা হচ্ছে গিয়ে গত ম্যাচের মতোই হবে কাইন্ড অফ, জাস্ট কিলিয়ান এমবাপ্পে থাকবে না। আই কোর্টোয়া থাকবে গোল লাইনের নিচে, এন্ড অ্যান্ড্রিয়া কারেরাস থাকবে সেন্টার ব্যাক হিসেবে, রুডিগার থাকবে সেন্টার ব্যাক হিসেবে। ফ্রান গার্সিয়াকে আজকে হয়তো আমরা আবার দেখবো, যেটা আসলে আমি চাই না। এন্ড হচ্ছে গিয়ে ফুল ব্যাক হিসেবে, যেটা খুবই হচ্ছে গিয়ে স্ট্রেঞ্জ, রাউল অ্যাসেন্সিওকে দেখবো। এন্ড মিডফিল্ডে হচ্ছে গিয়ে আমরা জুড বেলিংহাম, চুয়ামেনি এবং ফেদে বালভার্দেকে দেখবো। তার উপরে আড্ডাগুলো থাকবে, এন্ড উপরে হচ্ছে গিয়ে ভিনিসিয়াস জুনিয়র এবং রড্রিগো থাকবে। বাট আই থিংক রড্রিগোকে স্টার্ট না করিয়ে গঞ্জালো গার্সিয়াকে স্টার্ট করালে আসলে আজকে আরো বেশি ভালো হবে। এন্ড এটাই আসলে, গঞ্জালো গার্সিয়া হোক এনরিক হোক, দুজনের একজন স্টার্ট করুক, এটাই আমি চাই। এন্ড এটা আসলে হচ্ছে গিয়ে টিমের যে ইয়ংস্টাররা আছে ওদের জন্য একটা ভালো সুযোগ নিজেদেরকে প্রুভ করার। সো আই থিংক যদি গঞ্জালো গার্সিয়া বা এনরিক পর্যাপ্ত পরিমাণ মিনিট পায় গেমের মধ্যে, আই হোপ দে পারফর্ম। আচ্ছা, আমার মনে হয় যে আজকে গোলকিপার হিসেবে কোর্তোয়া, এটা তো হচ্ছে এখানে কোনো চেঞ্জ আসবে না। সেন্টার ব্যাকে হচ্ছে রাউল অ্যাসেন্সিও আর হচ্ছে রুডিগার। রাউল অ্যাসেন্সিও রাইট ব্যাকে কাজ করে না, এটা এর আগের ম্যাচে দেখা গেছে। সো আবারও কেন এই সেম জিনিসটা ট্রাই করা হবে, বা করলেও বা শাবি আলোনসো কেন করবে, এটা আসলে আমার হ্যাঁ, মানে এই জিনিসগুলো আসলে আমরা বলতেছিলাম যে মানে যদিও আজকে যদি হচ্ছে কি সেম জিনিসটা আবার করে উনি, যে রাউল অ্যাসেন্সিওকে হচ্ছে রাইট ব্যাকে খেলায় দেয় বা ফ্রান গার্সিয়াকে লেফট ব্যাকে খেলায় দেয়, যেখানে আন্দ্রে গারেরাস হচ্ছে কি একটা সলিড মানে আনডিসপিউটেড স্টার্টার রিয়াল মাদ্রিদ টিমের ফুলব্যাক পজিশনে, তাহলে আসলে আমাদের শাবি আলোনসো ডিসিশনকে বা শাবি আলোনসো অ্যাজ এ ম্যানেজার হিসেবে কতটুকু ক্রেডিবল রিয়াল মাদ্রিদের জন্য, এই জিনিসটাকে প্রশ্নবিদ্ধ করা উচিত।
আর মিডফিল্ডে আমার মতো হচ্ছে চুয়েমেনি, ভালভার্দে, বেলিংহাম, এই এই দুইটাই থাকবে। চুয়েমেনি আর ভালভার্দে হচ্ছে যদি পিভট হিসেবে খেলতে পারে খেলুক, আর বেলিংহামকে হচ্ছে অ্যাটাকিং মিডে খেলাবে। আর ফ্রন্ট থ্রি আমার হবে হচ্ছে এক সাইডে ভিনিসিয়াস, মাঝখানে গনজালো গার্সিয়া, আর মানে এটা আমার খুবই একটা হট টেক, আমি মনে করি যে হয় ফ্র্যাঙ্কো মাস্তান্তুনো আর না হচ্ছে এনরিক, এই দুইজনকে রাইট উইং এ খেলাতে পারে, যেহেতু দুইজন হচ্ছে লেফট ফুটেড, মানে ইনভার্ট করবে, আর ফ্র্যাঙ্কো হচ্ছে 90 মিনিট ধরে প্রেস করে, সো অ্যাটলিস্ট কোনো না কোনো একটা আউটপুট তো পাওয়া যাবে। ওকে, না এটা তুমি বেশ ভালো একটা কথা বলছো, গঞ্জালো গার্সিয়া বা হচ্ছে এনরিকের কথা বা ফ্রাঙ্কো মাস্তান্তুনো। আই হোপ হচ্ছে গিয়ে তোমার প্রেডিকশনটা সঠিক হোক, বাট আমি স্টিল হচ্ছে গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে মানে গতকালকের 11টাই মূলত হয়তো স্টার্ট করতে যাবে। আর ম্যান সিটির স্টার্টিং লাইন আপটা কিরকম হবে? ম্যান সিটির স্টার্টিং লাইনআপে আমরা আসলে নরমালি হচ্ছে গিয়ে যারা স্টার্ট করে, রোমা থাকবে, ওরাইলি থাকবে, গার্ডিওল থাকবে, রুবেন ডিয়াস থাকবে, ম্যাথিয়াস নুনেস থাকবে, নিকো গঞ্জালেস থাকবে। নিকো গঞ্জালেস আই থিঙ্ক ম্যানচেস্টার সিটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার রাইট নাও। ফিল ফোরেন অবশ্যই থাকবে, দুর্দান্ত ফর্মে আছে বাই দ্য ওয়ে। বার্নার্ডো সিলভা থাকবে, জেরমি ডোকু থাকবে, যাকে আসলে রিয়াল মাদ্রিদ কিভাবে হচ্ছে গিয়ে হ্যান্ডেল করে সেটা দেখার বিষয়, স্পেশালি রিয়াল মাদ্রিদের রাইট ব্যাকের যেই মানে নাজেহাল দশা, একটা ডেড রাইট ফ্ল্যাঙ্ক পুরোপুরি। এন্ড অফকোর্স এলিং ব্রাউট হাল্যান্ড তো থাকবেই। আমার কেন জানি মনে হচ্ছে যে আজকে নিকো গঞ্জালেসের জায়গায় তিজানি রাইন্ডার্সকে স্টার্ট করে দিতে পারে। রায়ান চেরকিও খেলতে পারে সে জায়গায়, বাট আই থিঙ্ক রিসেন্ট ম্যাচগুলোতে যে জিনিসটা না, হয়েছে, স্টার্ট চেরকিও করেছে। থাকবে আমার স্টার্টিং 11-এ। ওকে, চেরকি থাকবে, তারপরে হচ্ছে ফোর্ডেন থাকবে, আর ডোকু আর হালান্ড তো অবভিয়াসলি থাকবে। চেরকি হয়তো একটু রাইট উইং বা রাইট ফ্ল্যাঙ্কের দিকে থাকবে আর কি। হ্যাঁ। সো মানে টু বি অনেস্ট, তোমার কাছে কি মনে হয় মানে স্টার্টিং 11 যেটাই হোক, আই থিঙ্ক ম্যানচেস্টার সিটির টিমটা হচ্ছে গিয়ে ইজ বেটার দেন রিয়াল মাদ্রিদস 11? অবভিয়াসলি মানে অন পেপার তো বেটারই, বাট মানে যেহেতু আমি সাপোর্টার, অবভিয়াসলি সাপোর্ট করে যাব। এবং আজকে যদি ড্র নিতে পারে ওইটাও আমার কাছে মনে হবে যে খুব ভালো ইয়েস, রেজাল্ট হবে। I agree with you. ওকে, দ্যাটস অল আমার। আর তো আজকের জন্য এখানেই শেষ। দেখা হবে রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যান সিটি ম্যাচের পরে। সো Let's hope গুড so. বাই গাইস। ওকে, Okay, ciao আশা ciao. করি আমরা হয়তো কোনো একটা সারপ্রাইজও দিতে পারবে রিয়াল মাদ্রিদ। ওকে, Let's hope so, ভাই। ওকে, গুড বাই। Goodbye, hasta la vista. হালা মাদ্রিদ।